আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সবাইকে বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুমের পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। অনেকদিন পরে দেখা, গান রয়েছে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। আমরা দীর্ঘদিন পরেই দেখা হয়ে গেল, আবার চলতে হতে বলেছিলাম না দেখা হবে। আজকে অনেক জমজমাট একটা ক্লাস হবে। এক ক্লাসে পুরো 47 এবং 48 পূর্ণাঙ্গ বিশেষের প্রস্তুতি, বিগত দিনের প্রশ্নে আলোকে গ্রামার এবং সাহিত্য, পুরো একটা ক্লাসে পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। একটু জানাবে, শুধু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে যুক্ত হচ্ছে। লাইক, কমেন্ট এবং শেয়ার দেওয়া আমাদের সঙ্গে যুক্ত থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আজকে যারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে থাকবে তাদের প্রত্যেকের জন্য দোয়া হবে, যেন যারা অবিবাহিত রয়েছে তাদের সবার জন্য বিয়ে হয়ে যায়, যাদের চাকরি হয়নি তাদের সবার জন্য চাকরি হয়ে যায়, আর যাদের মনের নেকাশা রয়েছে সব জন্য পূর্ণ হয়ে যায় ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে শুরু করতেছি যথারীতি। একটু জানাবে তোমরা। প্রথম একটা প্রশ্ন দেখো, গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? এটা বিসিএসে এসেছিল, কিন্তু জানো মজার বিষয়, ওনারা গির্জা বানানটা লিখেছেন দিয়ে, ওনারা গির্জা বানানটা লিখেছেন তোমার এই দীর্ঘিকার দিয়ে, কিন্তু আধুনিক বানানো যে গির্জা বানান দীর্ঘিকার হয় না, গির্জা বানান রস্বীকার হয় আধুনিক বানানে গির্জা। বুঝছো? গির্জা কোন ভাষার শব্দের অন্তর্গত? ফার্সি, পর্তুগিজ, ওলন্দাজ, পাঞ্জাবি? বলো তো। ফার্সি, এটা ফার্সি, এটা ফন্ট একটু ঝামেলা হয়েছে সম্ভবত। ফার্সি, পর্তুগিজ, ওলন্দাজ, পাঞ্জাবি। তুমি ফার্সি কি? ফার্সি হলো ইরানের ভাষা, আবার ফরাসি কিন্তু ফ্রান্সের ভাষা। ফার্সি দেখো, ফার্সি হলো ইরানের ভাষা, আর ফরাসি হলো ফ্রান্সের ভাষা। বুঝছো? তাহলে ফার্সি দুই রকম, একটা হলো ধর্মীয়, একটা প্রশাসনিক। ধর্মীয় দেখো, খোদা ফেরেশতার মাধ্যমে পয়গম্বরকে জানা যায় নামাজ পড়ো, রোজা রাখো, তাহলে দোজকের পরিবর্তে বেহেশত দেওয়া হবে, ফার্সি ধর্মীয়। আর ফার্সি প্রশাসনিক কি জানো? বাদশাহ বেগমকে নিয়ে চশমা চোখে তোষক কারখানায় গেলেন, এটা দেখে বদমাস মেথর বান্দা, একবার কিন্তু মুখস্থ করে দিচ্ছি সারা জীবনে, এর বাইরে আর আসবে না। বাদশাহ বেগমকে নিয়ে চশমা চোখে তোষক কারখানায় গেলেন, এটা দেখে বদমাস মেথর বান্দা রসদ আমদানি রপ্তানি বাদ দিয়ে হাঙ্গামা শুরু করলো। এবারে দেখো পর্তুগিজ, পর্তুগিজ একবার বলবো, যদি মিলাইতে পারো তাহলে মিলবা। গির্জার পাদ্রী কামরাঙ্গা, আনারস, আপেল, প্যারা, পাউরুটি খেতে খেতে আলপিনকে আলকাতরা মার খায় বসে আছে, এটা দেখে কুড়ির বিদ্যুৎ হাঁটছে। হাসবেই তো, কারণ সাবান, তোয়ালে, বালতি সব গুদামের আলমারিতে, অথচ চাবি নেই। গেল এটা কিন্তু। এবার ওলন্দাজ, যত তাস ওলন্দাজ। রুহিতন হরতন ইস্কাপন নিয়ে খেলতে খেলতে তুরুপ দেওয়ার জন্য টেক্কা ফেলা হলো। রুহিতন হরতন ইস্কাপন নিয়ে খেলতে খেলতে তুরুপ দেওয়ার জন্য টেক্কা ফেলা হলো। ঠিক আছে, কমেন্ট আসতেছে। আর পাঞ্জাবি হলো পাঞ্জাবের ভাষা, শিখের চাহিদা গুরুদুয়ারায়। তাহলে আমরা সব কিন্তু বলে দিলাম, যত শব্দ আছে এগুলো আমরা ক্লাসে মুখস্থ করে দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যে এতক্ষণ বললাম এর মধ্যে গির্জা পেয়ে গেলাম পর্তুগিজ ভাষা, তাহলে পর্তুগিজ যারা দিয়েছে তাদের সবার হয়েছে। গির্জার পাদ্রী কামরাঙ্গা, আনারস, আপেল, প্যারা, পাউরুটি খেতে খেতে আলপিনকে আলকাতরা মার্কা হয়ে বসে আছে, এটা দেখে কুড়ির বিদ্যুৎ হাঁটছে। হাসবেই তো, কারণ সাবান, তোয়ালে, বালতি সব গুদামের চাবি নেই। এবার দেখো গির্জা, এবার পর্তুগিজ গ্রিন হয়ে গেল, মাশাআল্লাহ। এবার পরেরটা যাই, এই দ্বারা দিয়ে কর্তৃক ব্যাকরণ যে কোন বিভক্তি? তৃতীয় বিভক্তি, প্রথমা, দ্বিতীয়া, শূন্য বিভক্তি? কমেন্ট হবে, কমেন্ট। তোমাদের বিভক্তিগুলো মনে আছে কার কার বিভক্তি? আমি তোমাদের একটা শর্টকাট টেকনিক শিখাই, দেখো। তুমি খালি মনে রাখবা, এই যে প্রথমা হলো শূন্য আ, এই যে প্রথমা কি একবার, এর বাইরে কোনোদিন লাগবে না, শূন্য অ আ। এই যে দেখো দ্বিতীয় হলো কে রে এরে। তৃতীয় হলো তৃতীয়া, দ্বারা দিয়ে কর্তৃক। আর চতুর্থী কি দেখো, চতুর্থী কে রে এরে। পঞ্চমী কি দেখো, পঞ্চমী হলো হতে থেকে তে। ষষ্ঠী বা ওইটা দিতে পারো, ষষ্ঠী পঞ্চমভাবে লেখা যায় যে ষষ্ঠী র এর। আর সপ্তমী কি দেখো, সপ্তমী হলো এ অ তে, এর বাইরে লাগবে না। আবার দেখি, প্রথমা শূন্য অ আ, দ্বিতীয়া কেরে এরে, তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী কেরে এরে, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী রায়, সপ্তমী হতে। স্যার দ্বিতীয় কেরে এরে, চতুর্থী কেরে বুঝবো কি হবে? সত্য ত্যাগ করে গুরুকে ভক্তি, দেবকে দত্ত, এটা চতুর্থী।
এখন যদি তোমার এটা মুখস্থ না থাকে তাহলে তুমি মুখস্থ করতে পারবা। যদি কোনো হুজুর স্যার এটা পড়াতেন তাহলে কি পড়াতেন, বাবারা কান্দ কান্দ কান্দ, সারা জীবন বিভক্তিগুলো পর্যন্ত ঠিক মতো মুখস্থ রাখতে পারে নাই। প্রথমা শূন্য, দ্বিতীয়া কেরে রে, তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থ কেরে রে, পঞ্চমী হতে থেকে ষষ্ঠী রয়ের এবং সপ্তমী হতে একবার হয়ে গেল। যদি কেন ওষুধ বিক্রেতা বা ক্যানভাসার বলতো তাহলে কি হতো, ভাই সাহেব আসুন দেখুন যাচাই করে নিন, প্রথমা বিভক্তি শূন্য, দ্বিতীয় কেরে রে, তৃতীয় দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থ কেরে রে, পঞ্চমী হতে থেকে ষষ্ঠী রয় এবং সপ্তমী হতে, আসুন দেখুন যাচাই করে নিন। আর কোনো ধারাভাষ্যকার বললে কি হইতো, হ্যাঁ শ্রোতা ভাই বোন বন্ধু, প্রথমা শূন্য দ্বিতীয় কেরে রে, তৃতীয় দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী কেরে রে, পঞ্চমী হতে থেকেছে ষষ্ঠী রয়ের এবং সপ্তমী এ অতে, আসুন দেখুন, এবং এই যে হয়ে গেল কয়বার হয়েছে, তিনবার, তাহলে মুখস্থ হয়ে গেল না। এর বাইরে আর কোনোদিন লাগবে না এই বিভক্তিগুলো। ওকে ডান। কিন্তু এবার আসতেছি আমরা পরের অংশে ভাইয়া। পরের অংশে বেশি সময় নেওয়া যাবে না, এর বাইরে আমি ব্যাখ্যা সহ আলোচনা করে দিচ্ছি। ওয়াও, তৃতীয় ব্যক্তি যারা উত্তর ক দিয়েছিল তাদের সবার হয়েছে হাসি। ওয়াও। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? বৈষ্ণব পদাবলী কি? শোনো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রেম, বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রেম। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিখেছেন একজন মাত্র কবি, বরুচন্ডীদাস, তিনি মধ্যযুগের আদি কবি। আর বৈষ্ণব পদাবলী অনেক কবি লিখেছেন, এর মধ্যে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। তবে বিদ্যাপতি, খেয়াল রাখো, বিদ্যাপতি বাংলা ভাষায় কোনো পদ রচনা না করে, বিদ্যাপতি বাংলা ভাষায়, উত্তর দিয়ে যাও তোমরা, দেখি মিলে কিনা। উত্তর উত্তর উত্তর, যতবার উত্তর, যতবার পারো খালি উত্তর দিয়ে যাও, কোনো সমস্যা নেই, যতবার পারো, যে যতবার পারো। বিদ্যাপতি বাংলা ভাষায় কোনো পদ রচনা না করে ব্রজবুলি নামক, বিদ্যাপতি বাংলা ভাষায় কোনো পদ রচনা না করে ব্রজবুলি নামক একটি কৃত্রিম ভাষায় পদ রচনা করেছেন। ধারণা করা হয় বৃন্দাবনে রাধা এবং কৃষ্ণ এ ভাষাতেই কথা বলতেন, কিন্তু ব্রজবুলি কখনোই মুখের ভাষা ছিল না, এটি একটি কৃত্রিম কবি ভাষা, এটি একটি কৃত্রিম কবির ভাষা। ঠিক আছে, এই প্যাকেটে গোপনে একটা কথা বলবো আজকে, গোপনে একটা টিপস দিব শেষে, দাঁড়াও। তাহলে ব্রজবুলি উচ্চারণটা শুনবা। হে সখী, আমার গুরু যিনি অধ্যাপক নরেন বিশ্বাস স্যার, তিনি আমাকে ব্রজবুলি উচ্চারণটা শিখিয়েছিলেন। হে সখী হামারি দুঃখের নাহিকোর, এ ভরে ভাদরে মাঘ ভাদরে শূন্যা মন্দির মোর। হে সখী আমার দুঃখের দিনে ও নেই, এরকম। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত অনুবাদ করেছিলেন এ নেটিভ ছদ্মনামে, এ নেটিভ ছদ্মনামে। এবং এই নীল দর্পণ নাটক সম্পর্কে বলা হয়, এখন শেষ হয় নাই কিন্তু, নীল দর্পণ নাটক সম্পর্কে বলা হয় নীল দর্পণ নাটকের সাহিত্যিক মূল্যের থেকে সামাজিক মূল্য বেশি। কারণ এইটা যখন ইংরেজিতে অনুবাদ করলেন, এই নাটকের কবি ব্রিটিশ পার্লামেন্ট পর্যন্ত চলে গিয়েছিল এবং পার্লামেন্টে আইন করে এই নাটককে চিরতরে বন্ধ করে দেওয়া হয়। তাহলে দেখো 47তম, আচ্ছা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বলি, তোমরা অনলাইনে জানো যে বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি, যারা কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করেন না। মুকুল স্যার নিজে পুরোটা তদারকি করেন উপরে বসে পুরোটা। সুতরাং এখানে আর প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে তোমরা পিডিএফ পেয়ে যাবে। আবার যারা প্রিন্টেড কপি চাও তাদেরকে প্রিন্টেড কপি দেওয়া হবে। এবং 47তম ব্যাচ আমাদের এক্সট্রা লাইফ কেয়ার ভর্তি চলছে, 1 তারিখ থেকে ক্লাস শুরু। ঠিক আছে, ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমি নাম্বার দিয়ে দিচ্ছি একটু পরে, তোমরা কমেন্ট করো। তোমরা যদি কমেন্ট করো ভর্তির বিষয়ে, যে কেউ যারা কমেন্ট করবে তোমাদেরকে অলরেডি আমাদের রিপ্লাই দেবে আমাদের মার্কেটিং সেকশন থেকে, কমেন্ট করলেই ভর্তির বিষয়। ঠিক আছে, তোমরা খালি লিখে নাও কবে ভর্তি দেবে, ওরা জবাব দিবে। 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে আমাদের। আর যে কোনো তথ্যের জন্য এখানে এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো, 018960600800 থেকে আরম্ভ করে 8182838485, আবার 86 থেকে 815, এগুলো সব হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা SMS করলেই তার রিপ্লাই দেবে। হ্যাঁ, আপনার বোঝানোর মতো যদি বাংলা, আসলে বাংলা গ্রামার সহজ, এত কঠিন না, বিশ্বাস করো। তোমরা যারা আমার ক্লাস করেছো পুরোপুরি, যারা সবগুলো ক্লাস করেছে গ্রামার, তারা জানো যে অনেকেই বাসার সামনে সাইনবোর্ড টানাই দিছে এখানে বাংলা পড়ানো হয় আলহামদুলিল্লাহ। এবং এদেশের কোচিং জগতের অনেক বড় বড় টিচার, সেটা নাম বলবো, যারা সরাসরি আমার শিক্ষক, যারা সরাসরি আমার ছাত্র, অনেক শিক্ষক আমার সরাসরি ছাত্র আলহামদুলিল্লাহ। আর এই যে স্কুলের নাম্বার দেওয়া আছে ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে, যে আমাদের নিচে স্কুলের নাম্বার দেওয়া আছে। দেখো বড় বড্ড এটি কোন ধরনের পরিবর্তন? তোমরা ধ্বনি পরিবর্তনটা পারো কে বলো তো? ধ্বনি পরিবর্তনের সমস্যা আছে, আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার হতে হবে। বড় বড্ড এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ধ্বনি পরিবর্তন নিয়ে আমাদের ছেলে মেয়েদের ঝামেলার অন্ত নাই। আমি একটু বেশি সময় পেলে পুরোটা দেখাই দিতাম। দেখো
ধ্বনি পরিবর্তনটা আসলে দুই রকম। দেখো ধ্বনি পরিবর্তন দুই রকম, একটা স্বর ধ্বনির পরিবর্তন আর একটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। ধ্বনি পরিবর্তন দুই রকম, একটা স্বরধ্বনির পরিবর্তন আর একটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। শেষে একটা গোপন একটা জিনিস বলবো। তো স্বরধ্বনির ক্ষেত্রে স্বর কখনো আসে, স্বর কখনো চলে যায়, স্বর কখনো পরিবর্তন হয়। দেখো স্বরধ্বনির ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, স্বর কখনো আসে, অবশ্যই নেব ইনশাআল্লাহ। স্বর কখনো আসে, স্বর কখনো চলে যায়, স্বর কখনো পরিবর্তন ঘটে, আর কিছু না। ঠিক ব্যঞ্জনের ক্ষেত্রে ব্যঞ্জন কখনো আসে, ব্যঞ্জন কখনো চলে যায়, আবার ব্যঞ্জন পরিবর্তন ঘটে। এই তাহলে এইটার নাম আছে স্বরাগম, সম্প্রবাস, বা স্বরলোপ, স্বরসঙ্গতি, ওগুলোর নাম আছে আলাদা আলাদা। তো ওগুলো আবার দেখাবো না। ব্যঞ্জনের ক্ষেত্রে এই যে সমীভবন, বিসমীভবন, ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন দিত্যা। তো ব্যঞ্জন দিত্যা কি? কথা জোর দেওয়ার যখন কোনো কথা বলা হয়, এই সকাল সকাল চলে আসবি, সকাল থেকে সকাল সকাল চলে আসবি, মেয়ের পক্ষকে পাক্কা পাক্কা কথা দিয়ে আসছি, এই যে সকাল সকাল পাক্কা পাক্কা, এই কথাগুলো যখন বলা হয় তখন এটাকে বলা হয় ব্যঞ্জন দিত্যা। ব্যঞ্জন দিত্যা, ঠিক আছে। শুদ্ধ বানান কোনটি? এরকম বেশ কিছু বানান আছে যেটা 1-to-1 সূত্র অনুযায়ী হয়। যেমন মু মূর্ষু, দেখো মু মূর্ষু, দেখো এই যে 1-to-1 মানে 1-2 রস্যকার দীর্ঘ, এই দেখো পি পিলিকা, দেখো 1-to-1 পিপিলিকা। হ্যাঁ, বিভীষিকা, দেখো বিভীষিকা, দেখো 1-to-1, সরি ও 1-1-2, আবার এটা তো বাদ দাও। এটা আবার দেখো বিভীষিকা, পিপিলিকা, মরিচিকা, বিভীষিকা, সমীচীন, মুহূর্ত, মুহুর্মুহু, ধৈর্য, অধৈর্য, দীর্ঘ, দৈর্ঘ্য, সরস্বতী, শ্মশান, শরণ, স্মরণিকা, স্মরণী, এই বানানগুলো দ্বন্দ্ব, নির্নিমেষ, নিশিথিনী, এই বানানগুলো যে কি পরিমাণ আসে, সাহিত্য, শাসন, ঘুরে ফিরে এই বানানটা আসে, বুঝছো? এটা অনেক শিক্ষার্থী আমাকে জিজ্ঞেস করেছে, স্যার আমি পড়ানোর ক্ষেত্রে কি ফলো করি, কোন বইটা ফলো করি সাধারণত, কোনটা গ্রামার সাহিত্য মিলিয়ে? আমি আমাদের বিদ্যাবাড়ির নোট এবং শিট সাথে লহরী বাংলাটা আমি সবসময় ফলো করি। একটা বই ফলো করি আমি পড়ানোর ক্ষেত্রে, সেটা লহরী বাংলা। এটা একেবারে এই আমি যেভাবে পড়াচ্ছি ওইখান থেকে নিয়ে আমি পড়াচ্ছি। অনেস্টলি বললাম না, একটা টিপস বলবো, তোমরা আমাকে বারবার জিজ্ঞেস করো, আমি গোপন তথ্যটা বলে দিলাম। টিপস এত সুন্দর করে মজায় মজায় কি হবে। তাহলে মুমূর্ষু রস্যকার 1-to-1, ঠিক আছে, ওকে। এবার যাও, সৈয়দ আলিউল্লাহ লেখা নাটক কোনটি? এই ক্ষেত্রে আমি তোমাদের কিছু শর্টকাট কিছু টেকনিক দিই, তোমরা জানো বরাবরই কিছু শর্টকাট টেকনিক দিই। যেমন ধরো তুমি যদি দেখো সৈয়দ আলিউল্লাহ নাটক হলো, সৈয়দ আলিউল্লাহ উপন্যাস আগে দেখো, চাঁদের অমাবস্যায় লাল সালু গায়ে জড়িয়ে নদী কাঁদে, চাঁদের অমাবস্যায় লাল সালু গায়ে জড়িয়ে নদী কাঁদে, তাহলে চাঁদের অমাবস্যা লাল সালু কাঁদে নদী কাঁদো, চাঁদের অমাবস্যায় লাল সালু জড়িয়ে নদী কাঁদে, তাহলে চাঁদের অমাবস্যা লাল সালু কাঁদে নদী কাঁদে। এটা হলো তার উপন্যাস। আর নাটক যদি দেখো, তাহলে বহিপীর সুড়ঙ্গ দিয়ে তরঙ্গ ভঙ্গের দিকে এগিয়ে গেল, এতে তার উজানে মৃত্যু হলো। বহিপীর সুড়ঙ্গ দিয়ে তরঙ্গ ভঙ্গের দিকে এগিয়ে গেল, এতে তার উজানে মৃত্যু হলো। তাহলে বহিপীর তরঙ্গ ভঙ্গ সুড়ঙ্গ উজানে মৃত্যু, বহিপীর তরঙ্গ ভঙ্গ সুড়ঙ্গ উজানে মৃত্যু, ওকে। তাহলে বহিপীর কিন্তু পেয়ে গেল। কবর মুনির চৌধুরীর নাটক 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে 1953 সালে, আমি একদম পুরো কিন্তু বাংলাকে আজকে শেষ করে দিচ্ছি, তুলোধুনো করে দিচ্ছি। 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে 1953 সালে জেলে বসে মুনির চৌধুরী তার কবর নাটকটি রচনা করেন। 1952 সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে 1953 সালে জেলে বসে মুনির চৌধুরী তার কবর নাটকটি রচনা করেন। এটি সর্বপ্রথম জেলখানাতেই মঞ্চস্থ হয়, ঠিক আছে। পায়ের আওয়াজ পাওয়া যায়, শেষ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি একটি কাব্য নাটক। 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে 1953 সালে জেলে বসে মুনির চৌধুরী কবর রচনা করে। আর পায়ের আওয়াজ, আর মামুনুর রশিদ, কি রেখেছেন ওরা, কদম আলী, মামুনুর রশিদ, এটা একজন প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী কদম আলীকে নিয়ে এইটা। আর পাওয়া যায় একটা মুক্তিযুদ্ধ শেষ, মুক্তিযোদ্ধা গ্রামে ঢুকতেছে, তাদের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, মাতব্বরের মেয়ে তার সামনে বাবার সামনে আত্মহত্যা করেছে, এরকম, ওকে। তাহলে আমি পুরোটাই নিয়ে বললাম। স্বরান্ত অক্ষরকে কি বলে? স্বরান্ত অক্ষর কি বলে তো, বলো তো?
মুক্তাক্ষর, বদ্ধাক্ষর, যুক্তাক্ষর, একাক্ষর কি বলে? তো স্বরান্ত অক্ষর কি বলে? স্বরান্ত অক্ষরকে কি বলে? অক্ষর কি বলো তো? অক্ষর কাকে বলে? অক্ষর কে কে পারো? অক্ষরটা শিখিয়ে দিব। দেখো, অক্ষর হলো অক্ষর হলো অক্ষর হলো বাকযন্ত্রের বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় অক্ষর। কি বলতো? বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় অক্ষর। অক্ষর কয় প্রকার? অক্ষর দুই প্রকার। অক্ষর কয় প্রকার? অক্ষর দুই প্রকার। হ্যাঁ, এই যে দেখো, অক্ষর একটা বদ্ধাক্ষর। বদ্ধাক্ষরে মুখ বন্ধ হয়ে যাবে। দেখো, হঠাৎ দই বাত রাত বন্ধ হয়ে যাবে, আর মুক্তাক্ষরে মুখ খুলে যাবে। কি সুন্দর করে দেখো, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ফুল গো বাসন্তিকা কণ্ঠে আমার মালিকা দুল। দেখো, এটা ব্যঞ্জনান্ত। অন্তে যদি ব্যঞ্জন হয় তাহলে বদ্ধাক্ষর হবে, আর অন্তে যদি স্বরান্ত হয় তাহলে মুক্তাক্ষর হবে। ঠিক আছে? বদ্ধাক্ষরের চিহ্নটা এটা, মুক্তাক্ষরের চিহ্নটা হলো এটা। ক্লাসটা কেমন লাগছে একটু জানাবে। হ্যাঁ, যদি ভালো হয় আবারও দেখা যাবে, আর খারাপ হলে আর দেখা যাবে না। বুঝছো? এটা দেখো, তাহলে বদ্ধাক্ষরের চিহ্নটা হলো মুক্তাক্ষর। স্যার বুঝি নাই, আমি তোমাকে আগে উত্তরে যাই, তারপরে আমি উত্তরটা দেখাই। এটা মুক্তাক্ষর। স্বরান্ত অক্ষরকে বলা হয় মুক্তাক্ষর। ঠিক আছে? আমি তাহলে তোমাদেরকে দেখাই দিই বদ্ধাক্ষর আর মুক্তাক্ষর, এটা একটু দেখাই দিই ভাইয়া। এই যে দেখো 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 দেখো, আজ তোমরা আমার সাথে আজকের অক্ষরটা শিখবা। অক্ষর আসলে কিন্তু দুইটি লিখবা। বাংলা বর্ণমালা আসলে লিখবে একটি, বেসিক থেকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখো, আজ হরতাল। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখানে অক্ষর কাটা, তুমি বলবা স্যার অক্ষর তো অনেকগুলো, আজও হর তাল। না, এটা না, অক্ষর তিনটা। কেউ দেখো, তিনটে বদ্ধাক্ষর। দেখো, আজ হর তাল, তিনটে বদ্ধাক্ষর। আর একটা শব্দ দেখো, হ্যাঁ দেখো, বিশ্ববিদ্যালয়। দেখো, এত বড় কমেন্ট, তো আবার বাংলিশ, আমি কেমনে পড়বো বলো 30 মিনিটের ক্লাসে? বিশ্ববিদ্যালয়। ঠিক আছে? বিশ্ববিদ্যালয়। দেখো, বিশ্ববিদ্যালয়। দেখো, বিশ্ববিদ্যালয়। এখানে 5টি অক্ষর আছে। 5টি। বিশ্ববিদ্যালয়। অক্ষর কয়টি? অক্ষর 5টি। অক্ষর কয়টি বলো তো? অক্ষর এখানে 5টি অক্ষর আছে। বিশ্ববিদ্যালয়। স্যার বুঝি নাই, আরো সোজা করে বুঝান। আমি তোমাকে আর একটা লাইন দেখি, এটা দিয়ে বুঝাবো। এরপরে না বুঝলে তোমরা একটা কাজ করবা। কি করবা জানো? এই যে রিক্সায় যেতে বলবো, এই রিক্সা যাবে, পাশে গিয়ে বলো গেট খোলো। বুঝতে পারছো না? এটা আজ। হ্যাঁ, আজ বদ্ধাক্ষর, আজ। এবার দেখো, আমি একটা তোমাকে বাক্য লিখবো, সেটা তুমি বলবে এখানে কয়টি অক্ষর আছে। হ্যাঁ, আচ্ছা দেখাচ্ছি। রাত পোহালো, আরো আছে, আমাদের অনেক প্রশ্ন আছে আজকের, সব সলভ হয়ে যাবে ব্যাখ্যা সহ। রাত পোহালো ফর্সা হলো। তোমরা একটু লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দাও, বুঝছো? তাহলে আমাদের শিক্ষার্থীরা অনেককে পাবো আমরা। রাত পোহালো ফর্সা হলো, ফুটলো কত ফুল। রাত পোহালো ফর্সা হলো, ফুটলো কত ফুল। বলো কয়টি অক্ষর আছে এখানে? দেখো, রাত পোহালো। দেখো, রাত পোহালো ফর্সা হলো, ফুটলো কত ফুল। রাত পোহালো ফর্সা হলো, ফুটলো কত ফুল। দেখছো কয়টা? দেখো, রাত পোহালো ফর্সা হলো,
ফুটলো কত ফুল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। কতটি? 13টি। রাত পোহালো, ফর্সা হলো, ফুটলো কত ফুল? 13টি, 13টি, 13টি। কার কার হয়েছিল বলো তো? 12টি লিখেছে অনেকে, 13টি হয়েছে। আচ্ছা আমি আরেকটা দিই, এইটা যদি পারো সবাই করবা কিন্তু, এটা যদি পারো কমেন্ট করবা, ঠিক আছে? হ্যাঁ দেখি, পারলে 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 তোমাদের জন্য একটা পুরস্কার আছে, ঠিক আছে? তার জন্য একটা পুরস্কার। কি পুরস্কার স্যার? আমি বলতেছি, আগে দেখো। নটন 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 পায়রাগুলো, নটন নটন পায়রাগুলো ঝোটন বেঁধেছে। এতটি। নটন নটন পায়রাগুলো ঝোটন বেঁধেছে। কতটি দেখবা এখন? পারলে চকলেট দিব। কি হবে যে অনলাইনে চকলেট খাওয়াবো? না হলে সামনাসামনি হলে খাওয়াতাম, তো লাভ ক্যান্ডি দিতাম। থাইল্যান্ডের, অরিজিনাল থাইল্যান্ডের লাভ ক্যান্ডি প্রাণ। একটা কেন? রাত, রাতও না, রাত, বুঝছো? পোহালো, ফর্সা হলো, ফুটলো। এই 13টি 13টি 13টি। আর ঠিক আছে, 13টা 13টা 13টা। দেখি সবাই 13টা দেখতেছে। দেখি এবার খেলা হবে। 11টা বলছে কেউ কেউ। দেখি আছে কয়টা অক্ষর। এই প্রথমবারের মতো আমরা অক্ষর শিখতেছি না, লেখাটা একটু ছোট হয়ে গেছে, আমাদের বোর্ড বড় তো। আচ্ছা দেখি আমি, 13টি না। নটন নটন পায়রাগুলো ঝোটন বেঁধেছে। হে 13টি। নটন নটন 13টি। যারা 13টা কিন্তু তাদের সবার হয়েছে না। 13টি দেখো। নটন নটন পায়ে, পায়ে না কিন্তু পায়ে রাগুলো। কার কার হয়েছিল? যাদের হয়েছে থ্যাংক ইউ। ওয়াও, এই প্রথমবারের মতো অক্ষর। তাহলে অক্ষর 2টি, বর্ণ 50টি না? বর্ণ 50টি, অক্ষর 2টি, আর বর্ণমালা 1টি। এটা মনে রাখলে হবে। বর্ণমালা 1টি, বাংলাতে যে আসে বর্ণমালা কয়টি? 1টি অক্ষর। আহা, সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? আজকে আমি তো ক্লাসে ছিলাম, বানানগুলো দেখতে পারিনি, এই জন্য বাংলার 12টা বেজে গেছে, বুঝছো? এটা ব্যাকরণ হবে, ব্যাকরণ হবে না কিন্তু, ঠিক আছে? মনোনয়ন দাস সম্পূসাও, রাজা রামমোহন রায়, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, ন্যাথানিয়েল ব্রাসি হেলাইট। দেখো, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? মনোনয়ন দাস সম্পূসাও, রাজা রামমোহন রায়, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। আচ্ছা আমি উত্তরটা বলিনি, পরে আমি ব্যাখ্যায় যাবো এটা। হ্যাঁ একটু উত্তরটা বলিনি, দেখি তোমরা একটু উত্তর দাও, ঝটপট উত্তরটা দাও ভাইয়া। দেখি অলরেডি আমাদের আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে। ফ্রি টাইম তোমরা জানো, প্রতিদিন বিদ্যাবাড়িতে কোনো না কোনো সময় আমাদের ফ্রি ক্লাস হয়, ফ্রি কুইজ হয়। তো তোমরা যুক্ত থাকবে, আমাদের পেজে যুক্ত থাকো। আমাদের মুকুল স্যার নেন ইংরেজি, তারপরে আমাদের ফুজাল স্যার বাংলা নেন, আমাদের সোহাগ স্যার গণিত নেন, সাজ্জাদ স্যার নেন। অজস্র ক্লাস হয় এখানে। তাহলে বাংলা ভাষার উপরে প্রথম আর কি বাংলা ব্যাকরণ রচনা করেন মনোনয়ন দাস সম্পূসাও। পর্তুগিজ বাংলা ব্যাকরণ, এটা 1743 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশ করা হয় পর্তুগিজ বাংলা ব্যাকরণ। আর বাংলা ভাষার উপরে পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচনা করেন ন্যাথানিয়েল ব্রাসি হেলেট, এ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা, উনি টাইপ যুগে। আর তাহলে বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়, গৌড়ীয় ব্যাকরণ। বাংলা ভাষায় বাংলা টাইপ যুগে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ন্যাথানিয়েল ব্রাসি হেলেট, এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আর বাংলা ভাষার উপরে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে বলতো? মনোনয়ন দাস সম্পূসাও। এটার নাম হলো পর্তুগিজ বাংলা ব্যাকরণ। এটা 1734 সালে লিখেন তিনি, গাজীপুরের কালীগঞ্জে বসে। আর এটা প্রকাশ করা হয়, এটা হলো পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশ করা হয়, ঠিক আছে? ওকে, পরের প্রশ্নে যাচ্ছি আমরা। পরের প্রশ্নে আসছে, পরের প্রশ্ন আসিতেছে, ঠিক আছে? পরের প্রশ্নে যাচ্ছি কিন্তু আমরা। পরের প্রশ্ন আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? প্রবোধ চন্দ্র বাগচি, যতীন্দ্রমোহন বাগচি, প্রফুল্লমোহন। চর্যাপদের তিব্বতী অনুবাদ করেন প্রবোধ চন্দ্র বাগচি। চর্যাপদ তো গবেষণার কোনো অন্ত নাই। এটা 1938 সালে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করা হয়। এটা প্রকাশ করেন
প্রবোধচন্দ্র বাগচি আর কি 1938 সালে। আরো অনেক কথা আছে চর্যাপদ নিয়ে, আমরা এটা তোমাদেরকে যখন চর্যাপদ পড়াবো তখন এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। এই মুহূর্তে বেশি আলোচনা করলে তোমরা বোরিং হয়ে যাবা, অল্প অল্প থাক, অল্প অল্প থাকলে আকর্ষণটা থাকে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, প্রবোধচন্দ্র বাগচি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আরেকটা বিজ্ঞাপন রয়েছে যে আমাদের 38তম বিসিএস, এটা ফাউন্ডেশন, যেটা কোর্স ফাউন্ডেশন এবং অ্যাডভান্স না লাইভ বেসে ভর্তি চলছে। তো আবারও 38তম বিসিএস ফাউন্ডেশন কোর্সে ভর্তি চলছে। তোমরা এটার সম্পর্কে যে কোনো তথ্যের জন্য তোমরা আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। 01896060 থেকে আরম্ভ করে একেবারে এই যে 1 2 3 4 5 6 থেকে 15 পর্যন্ত তোমরা যে কোনো নাম্বারে কথা বললেই হবে। আমি খুবই খুশি হয়েছি যে তোমাদের আজকে এত চমৎকার রেসপন্স, সবাই এত শিক্ষার্থীরা ছিলে আমার সঙ্গে যুক্ত ছিলে, এটা থ্যাংক ইউ ভেরি মাচ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। আর যারা ভিডিওটা শেষে যুক্ত হয়েছে তারা প্রথম থেকে দেখো, কয়েকটা প্রশ্ন তো এটা সমাধান করতে গিয়ে আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে আমরা কথা বলেছি। এটা গান হবে, তোমরা শোনাতে বলে গান হবে, কিন্তু কিভাবে শোনাবা এটা এসে আজকে বরং থাক, হ্যাঁ পরে একটি ক্লাসে গান বা আবৃত্তি শুনিয়ে দেবো না তোমাদেরকে। জসিমউদ্দিনের তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গৃহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। ছোট গাঁও খানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া, কালো জল তার মাঝি আছে কেবা কাকের চক্ষুনিয়া, ঘাটের কিনারে আছে বাধা তরি পারের খবর টানাটানি করি, বিনি সুতামালা গাঁথি চিনি তুই এপার ওপার দিয়া, বাঁকা ফাঁদ পাতি টানিয়া আনিছে দুইটি তাটের হিয়া। খুব ভোর করে উঠিতে হইবে সূর্য ওঠারে আগে, কারেও কবি না দেখিস পায়ের শব্দে কেহ না জাগে, রেল সড়কের ছোট খাদ ভরে ডান কিনে মাছ কিলবিল করে, কাদার বাদন গাথি মাঝামাঝি জল সেচে আগে ভাগে, সব মাছগুলো কুড়ায় আনিব কাহারও জানার আগে, ভর দুপুরেতে এক রাস কাদা আর এক রাস মাছ, কাপড়ে জড়াই ফিরিয়া আসিব আপন বাড়ির কাছ, হরে মুখ পোড়া হরে রে বাদর, গালি ভরা আমার এমনি আদর, কতদিন আমি শুনি না রে ভাই আমার মায়ের কাজ, যাবি তুই ভাই যাবি মোর সাথে যেথা ঘন কালো গাছ। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।